বৃষ্টি নামলেই অরুণের বুকের ভেতরটা অদ্ভুতভাবে ভিজে যায়। ছাদের টিনে টুপটাপ শব্দ, জানালার কাছে জলের আঁচড়, আর দূরের রাস্তায় বাতাসে ভেসে আসা ভেজা মাটির গন্ধ, সব মিলিয়ে তার মনে পড়ে যায় এক নাম। নামটা উচ্চারণ না করলেও স্মৃতিরা ঠিকই উচ্চারণ করে ফেলে। নীলা। অরুণের জীবনে নীলা এসেছিল খুব সাধারণভাবে। কলেজের লাইব্রেরি, শেষ সারির টেবিলে বসে থাকা এক মেয়ে। চুলগুলো কানের পেছনে গুজে, চোখে ভারী ফ্রেমের চশমা, সামনে খোলা বই, কিন্তু চোখ বইয়ের পাতায় নয়, কোথাও অনেক দূরে। অরুণ প্রথমে ভেবেছিল হয়তো কোনো কবিতার লাইন পড়ে সে থমকে গেছে। পরে জেনেছিল নীলা তখন তার বাবার অসুখের খবরটা পেয়েছিল। সেই দিন অরুণ কিছু না জেনেই তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল বইটা ফেরত দিতে। এইটা তোমার, এই তিনটে শব্দই ছিল শুরু। নীলার হাসি ছিল খুব মৃদু, যেন জোরে হাসলে ভেঙে যাবে। অরুণ প্রথম দিনেই বুঝেছিল এই মেয়ের ভেতরে একটা গভীর নীরবতা আছে। সেই নীরবতাই তাকে টানত। ধীরে ধীরে কথা বাড়ল। ক্লাসের ফাঁকে, লাইব্রেরির কোণে, ক্যাম্পাসের পুরনো আমগাছের তলায়। নীলা কথা বলতো কম, কিন্তু যখন বলতো, শব্দগুলো যেন মনের ভেতর থেকে উঠে আসতো। অরুণ তখন নিজের ভেতরের অযথা কথা কমিয়ে ফেলল। শুনতে শিখল। ভালোবাসা তাদের কাছে হঠাৎ করে আসেনি। এসেছিল আস্তে, খুব আস্তে। প্রথমে ছিল অভ্যাস। নীলাকে না দেখলে অরুণের দিন অসম্পূর্ণ লাগতো। নীলার কাছে অরুণ ছিল এমন একজন, যার পাশে বসে সে চুপচাপ থাকতে পারে। কোনো প্রশ্ন নেই, কোনো দাবি নেই। এই চুপচাপ থাকার মধ্যেই জন্ম নিল ভরসা। ভরসা থেকে জন্ম নিল টান। টান থেকে ভালোবাসা। একদিন বিকেলে ক্যাম্পাসের পুকুর পাড়ে বসে নীলা হঠাৎ বলেছিল, তুমি কি কখনো কাউকে হারিয়েছ? অরুণ একটু ভেবে বলেছিল, হ্যাঁ, আমার মা। নীলা চুপ করেছিল অনেকক্ষণ। তারপর বলেছিল, আমি ভয় পাই। সবাই একদিন চলে যায়। অরুণ কিছু বলার ভাষা খুঁজে পায়নি। শুধু নীলার হাতটা ধরে রেখেছিল। সেই প্রথম হাত ধরা। খুব সাধারণ, খুব স্বাভাবিক। কিন্তু সেই স্পর্শে অরুণ বুঝেছিল, এই হাত ছেড়ে দিলে তার নিজের ভেতরের কিছু একটা ভেঙে যাবে। সময় এগোতে লাগলো। কলেজ শেষ হলো। চাকরির খোঁজ, পরীক্ষার চাপ, ভবিষ্যতের হিসেব, সবকিছুর মাঝেও তারা একে অপরকে ধরে রাখলো। নীলা শহরের বাইরে একটা স্কুলে চাকরি পেল। অরুণ শহরেই রয়ে গেল। দূরত্ব বাড়ল, কিন্তু কথাবার্তা কমল না। ফোনের ওপারে রাত জেগে গল্প, দিনের শেষে ক্লান্ত কণ্ঠে, ভালো আছো, এই ছোট ছোট শব্দগুলোই ছিল তাদের বেঁচে থাকার রসদ। কিন্তু জীবনের গল্প সবসময় প্রেমের ইচ্ছে মতো চলে না। নীলার বাবার অসুখ আবার বাড়ল। টাকার দরকার, স্থায়িত্বের দরকার। নীলার পরিবার অরুণকে পছন্দ করত না। তাদের চোখে অরুণ ছিল অনিশ্চিত, স্বপ্নবাজ, যথেষ্ট প্রতিষ্ঠিত নয়। নীলা চেষ্টা করেছিল বোঝাতে, কিন্তু কিছু দেয়াল বোঝে না, শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। একদিন সন্ধ্যায় নীলা ফোন করেছিল। গলা ছিল কাঁপা। আমার বিয়ে ঠিক করেছে। অরুণ কিছুক্ষণ কথা বলতে পারেনি। চারপাশের শব্দগুলো হঠাৎ খুব দূরে চলে গিয়েছিল। সে শুধু শুনছিল নিজের শ্বাস। তুমি কি চাও? এই প্রশ্নটা করতে তার বুক কেঁপে উঠেছিল। নীলা বলেছিল, আমি ক্লান্ত। লড়তে লড়তে ক্লান্ত। বাবাকে বাঁচাতে চাই, পরিবারকে ভাঙতে চাই না। অরুণ জানত এই কথাগুলোর পেছনে কতটা না বলা কান্না লুকিয়ে আছে। তারা আর দেখা করেনি। দেখা করলে ভেঙে পড়বে, এই ভয় দুজনেরই ছিল। বিয়ের দিন নীলা একটা শেষ মেসেজ পাঠিয়েছিল, ক্ষমা করো, যদি অন্য কোনো জীবনে দেখা হয়। অরুণ সেই মেসেজটা পড়ে অনেকক্ষণ বসেছিল। কোনো উত্তর দেয়নি। কিছু উত্তর দেওয়ার থাকে না যখন সব শেষ হয়ে যায়। বছর কেটে গেল। অরুণ চাকরি পেল, বদলি হলো, নতুন শহর দেখল। বাইরে থেকে দেখলে মনে হতো সে ঠিক আছে, কিন্তু বৃষ্টি নামলেই বুকের ভেতরটা ভিজে যেত। কখনো কোনো গান শুনলে, কখনো কোনো বইয়ের লাইনে নীলার ছায়া এসে দাঁড়াত। সে আর কাউকে ভালোবাসতে পারেনি, চেষ্টা করেনি, এই কথাটা ঠিক নয়। করেছে, কিন্তু মনের কোথাও একটা তুলনা এসে যেত, আর সেই তুলনায় অন্য কেউ হারিয়ে যেত। একদিন ট্রেনযাত্রায় অরুণ জানালার পাশে বসেছিল। হঠাৎ সামনে পরিচিত একটা মুখ।
চশমা বদলেছে, চুলে হালকা পাক, কিন্তু চোখ দুটো একই। নীলা। কয়েক সেকেন্ড তারা একে অপরের দিকে তাকিয়েছিল। সময় যেন থেমে গিয়েছিল। তারপর নীলা হাসল। সেই মৃদু হাসি। কেমন আছো? প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু তার ভেতরে জমে থাকা সব কথা। তারা পাশাপাশি বসল। কথা হলো কাজের, শহরের, আবহাওয়ার। ব্যক্তিগত জীবনের কথা কেউ তুলল না। বিদায়ের সময় নীলা বলেছিল, ভালো থেকো। অরুণ মাথা নেড়েছিল। ট্রেন ছেড়ে দিলে জানালার বাইরে নীলার মুখটা ধীরে ধীরে ছোট হয়ে গেল। সেই মুহূর্তে অরুণ বুঝেছিল, কিছু ভালোবাসা পূর্ণতা পায় না বলেই হয়তো এত গভীর হয়। রাতে বাড়ি ফিরে অরুণ জানালার পাশে দাঁড়ালো। বাইরে বৃষ্টি নামছে। সে চোখ বন্ধ করল। নীলার নামটা মনে মনে উচ্চারণ করল। কষ্টটা তীব্র, কিন্তু পরিচিত। এই কষ্টই তার ভালোবাসার প্রমাণ। সে জানে, এই গল্পের কোনো সুখী শেষ নেই। কিন্তু তবুও, এই গল্পটাই তার জীবনের সবচেয়ে সত্য গল্প।